হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুল মার্কস ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব নিউটনস লজ অফ মোশনস এবং ওয়ার্ক এনার্জি থিওরেমের চ্যাপ্টারের ওপর। তো এখানে আমরা বেসিক্যালি ফার্স্টে কিছু কনসেপ্টসকে আলোচনা করব, তারপর আমরা এমসিকিউজ এ চলে যাব ডিরেক্টলি। সো লেটস গেট স্টার্টেড। নাও নিউটনস লজ অফ মোশনস, ফিজিক্স ফিজিক্স ইজ অল অ্যাবাউট রিয়েলিটি, রাইট? তো আমরা চারপাশে যা কিছুকে দেখি না কেন, physics সেগুলোকে এক্সপ্লেন করে। সো দ্যাট ইজ নট লিমিটেড ইন এ সাবজেক্ট, ইউ ক্যান ফিল দ্য ফিজিক্স অ্যাজ ওয়েল। সো দ্য টুলস, তো ফিজিক্সকে সেই ফিল করার জন্য যে একটা আমাদের টুল, সেই ওয়ান অফ দ্য বেস্ট টুল হলো নিউটনস লজ অফ মোশন, রাইট? তো নিউটনস এর তিনটে ল আমরা জানি, সেটা হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। ফার্স্ট ল আমাদের বলে যে কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে তাহলে সেটা অলওয়েজ রেস্টে থাকবে, এবং কোনো একটা বস্তু অলওয়েজ মোশনে থাকবে যদি তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়। সাপোজ তোমার সামনে টেবিলে রাখা একটা বই, সেটা অলওয়েজ রেস্টে থাকবে, যদি তাকে তুমি ধাক্কা বা উঠিয়ে না নাও তাহলে সেটা রেস্ট থাকবে। এবং একটা গাড়ি যদি চলতেই থাকে, একটা গাড়ি যদি চলে, তাহলে সেই গাড়িতে যদি ব্রেক না কষা হয় সেই গাড়িটা অলওয়েজ চলতেই থাকবে। তাহলে এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই করলে একটা বস্তু অলওয়েজ স্থির থাকবে বা একটা বস্তু অলওয়েজ চলতে থাকবে। তাহলে এটা ইনার্সিয়ার উপর ডিল করে থাকে। ইনার্সিয়া কি জিনিস? ইনার্সিয়াকে তুমি সহজ ভাষায় বলতে পারো ল্যাব, ঠিক আছে? তো তুমি বেসিক্যালি তোমার এখন যদি শুয়ে থাকো, তাহলে তোমার উঠতে মন যাচ্ছে না, তাহলে সেটা হলো তোমার একটা ইনার্সিয়া, যেটা তোমাকে লেজিনেসের মতো সেখানে তোমাকে আটকে রাখছে। সো সেই তুমি যে উঠছো না, শুয়ে আছো, সেটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট। এবং তুমি যখন একটা গাড়ির মধ্যে যাচ্ছ এবং সার্টেন ব্রেক করলে, তুমি সামনের দিকে ধাক্কা খেলে, তাহলে সেই চলতে চলতে যে সামনের দিকে ধাক্কা খাওয়া, সেটা হলো ইনার্সিয়া অফ মোশন। তো ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশন, দুটো জিনিসকে একটু ক্লিয়ার করে নাও ভালো করে। তো সেকেন্ড ল আমাদের ডিলস করে ফোর্সের মেজারমেন্টে। প্রথমটা আমাদের বলে ডেফিনেশন অফ ফোর্স, যে ফোর্স এক্সটার্নাল অ্যাপ্লাইড করা হলো বা না করা হলো তার উপর এটা আলোচনা। সেকেন্ড ল হচ্ছে এস্টিমেশন অফ ফোর্স বা মেজারমেন্ট অফ ফোর্স, দ্যাট ইজ ফোর্স ইকুয়ালস টু মাস টাইম অ্যাক্সিলারেশন। আর একটু ভালোভাবে দেখা যায় যে ফোর্স মানে হলো চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট ইজ ডিপিডিটি। যে ইনস্ট্যান্টেনিয়াস যদি টাইমে যদি মোমেন্টামের চেঞ্জ হয় পি ডিপি, তাহলে আমরা ফোর্সকে বলি যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য ফোর্স, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু ডিপিডিটি। এরপর আমরা এই পি এর জায়গায় যদি ডিডিটি অফ এমভি বসাই, কারণ পি মানে হচ্ছে মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি। তাহলে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এমটা বাইরে বের হলো ডিভিডিটি, এই ডিভিডিটি হলো কি অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে এফ হচ্ছে এম এ। তাহলে নিউটন সেকেন্ডস লকে তুমি দুটো ফর্মে লিখতে পারো, একটা হচ্ছে এফ ইজিক্যালস টু ডিভিডিটি, সেটাই মানে হচ্ছে এফ ইজিক্যালস টু এম। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট এম ইজ কনস্ট্যান্ট। এখানে এখানে আরেকটা টার্ম আসতো ডিএমডিটি, যদি সেখানে এম ভ্যারিয়েবল, রাইট, ভ্যারিয়েবল মাস হতো। সাপোজ একটা রকেট যাচ্ছে, তাহলে একটা রকেটের ক্ষেত্রে কি হবে, মাসটা বারবার চেঞ্জ হয়, কারণ তার ফুয়েলের কনজাম্পশন হয়, তার জন্য মাসটা চেঞ্জ হয়। কিন্তু তাহলে এখানে ক্ষেত্রে আমরা দেখবো যে এই সূত্রটা তখনই ভ্যালিড যখন এফ ইজিক্যালস টু এম এ, যখন এমটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট মাসের ক্ষেত্রে। সো এফ ইজিক্যালস টু এম এ ইজ দ্য নিউটন সেকেন্ডস ল, ইট গিভস দ্য এস্টিমেশন অফ ফোর্স। থার্ড ল, এটা সবাই জানো, মানে সবাইকার মুখে মুখে ঘরে নিউটন থার্ড ল, যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এগুলো ক্লাস 7-8 বাচ্চাদের জন্য ঠিক আছে। তো তুমি এরকম ভাবে মনে রাখো যে কোনো একটা এ বস্তু আছে আর একটা বি বস্তু আছে, তারা ধরো সাপোজ কন্ট্যাক্টে আছে, তাই না? কন্ট্যাক্টে আছে, তাহলে এ এ যদি এর নাম হয় এ আর এর নাম যদি বি হয়, এ যদি বি এর উপরে ফোর্স করে এফ এ, আর বি যদি এফ এর উপরে অ্যাপ্লাইড ফোর্স যদি এফ বি হয়, তাহলে এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি উইথ এ নেগেটিভ সাইন। মানে একটা বস্তু অপর একটা বস্তুর উপর যা ফোর্স অ্যাপ্লাই করবে, অপর বস্তুটা তার অন্য একটা বস্তুর উপর, সেই বস্তুর উপর সেম ফোর্স প্রয়োগ করবে, কিন্তু ইন অপোজিট ডিরেকশন। দ্যাট ইজ ইন শর্ট, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশনস। সো লেটস ডিসকাস দিস লস ইন ডিটেলস। ফার্স্ট ল, সো ধরো একটা গলফের বল আছে এবং সেটা তুমি গলফের স্টিক দিয়ে হিট করলে, until and unless you hit the ball will not move, right? That's the Newton first law. Unless acted upon by unbalanced forces, the golf ball would sit on the tee forever. তাহলে তুমি যদি চেয়ারে বসে এই ভিডিওটা দেখো, তাহলে তুমি বসেই থাকবে,
until and unless you move, you will not in motion. That is the Newton's first law is all about. Okay, now Newton's second law, when the mass is in Newton's second law আমরা বললাম যে force is equals to mass into acceleration, right? তাহলে এই ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হলো নিউটন ইন এসআই এন্ড সিজিএস হচ্ছে ডাইন। তাহলে এখান থেকে তুমি নিউটনের ডেফিনেশন বের করতে পারো যে যদি এক কেজি একটা বস্তুকে যদি আমি 1 মিটার পার সেকেন্ডে অ্যাক্সেলারেশন করতে যে পরিমাণ বল প্রয়োজন সেটা হচ্ছে 1 নিউটন। 1 কেজি একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেট করতে যে পরিমাণ ফোর্স প্রয়োজন সেটা হচ্ছে নিউটন। এবং করসপন্ডিং তুমি সিজিএস ইউনিট বসে ডাইনের ডেফিনেশনটা পেতে পারো। এরপর নিউটন সেকেন্ড ল প্রুভস দ্যাট ডিফারেন্ট মাস অ্যাক্সিলারেট টু দ্য আর্থ ইন দ্য সেম রেট বাট উইথ ডিফারেন্ট ফোর্সেস। সাপোজ তুমি দুটো অবজেক্ট, একটা 10 কেজি অবজেক্টকে আর একটা 50 কেজি অবজেক্টকে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দিলে, দুটোর উপরে ফোর্স একই হবে না আলাদা হবে? দুটোর উপর ফোর্স অবশ্যই আলাদা হবে, যেহেতু এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না? তাহলে তুমি যখন ফেলে দিচ্ছ আর্থের গ্র্যাভিটেশনাল পুল দ্যাট ইজ এম জি, তাহলে জি ইজ কনস্ট্যান্ট, বাট মাস যদি আলাদা হয়, একটা 10 কেজি একটা 50 কেজি, তাহলে সেক্ষেত্রে ফোর্স আলাদা হবে। ফোর্স আলাদা হলেও দেখো অ্যাক্সিলারেশন কিন্তু একই, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল 9.8 মিটার পার সেকেন্ড, রাইট? ফোর্স আলাদা হবে দুটো অবজেক্টের উপর, কিন্তু অ্যাক্সিলারেশন সেম হবে। তার জন্য টাইম দুটো একই নেবে নিচে রিচ করতে। এটা আমরা আগের ফার্স্ট 1D মোশনে আমরা ডিসকাস করেছি এক্সাম্পল দিয়ে, যে দুটো অবজেক্ট যদি সেম হাইট থেকে পড়ে তাহলে তারা ইকুয়াল টাইম সময় নেয় ফল করতে। কিন্তু আমি এখানে বলার উদ্দেশ্য হলো যে দুটোর উপরে ফোর্স কিন্তু আলাদা, বাট অ্যাক্সিলারেশন ইজ সেম। So this gives the estimation of force or measurement of force, that is the Newton's second law. Moving on to the third law, Newton's আমরা জানি, আমি একটু আগেই বললাম যে ধরো আমি চেয়ারে বসে আছি, তাহলে আমি চেয়ারের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে, এবং চেয়ার একটা আমার উপর দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তাই তো? দ্যাট ইজ অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। তাহলে এটা নর্মাল ফোর্স। আমরা জানি যে কখনো যদি কন্ট্যাক্ট সারফেসে ফোর্স থাকে তাহলে সেটা হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে এখানে এই যে চেয়ারের সারফেসটা আমার উপরে একটা ফোর্স দিচ্ছে আমার উপরে, এবং আমিও একটা চেয়ারের উপরে ফোর্স দিচ্ছি, তার জন্য দুটো ব্যালেন্স আছে, তার জন্য আমি বসে আছি। তুমি যদি সাপোজ তুমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো, তাহলে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো, তুমি একটা অ্যাকশন দিচ্ছ আর্থ সারফেসের উপর, এবং আর্থ সারফেস তোমাকে একটা রিয়াকশন দিচ্ছে উপরের দিকে, দ্যাটস ওয়াই ইউ আর স্ট্যান্ডিং, রাইট? সো দিস ইজ ফর Newton's third law. According to Newton's, whenever object A and B interact with they exert forces upon each others. And so আমি অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি। নাও মুভিং অন টু ওয়ার্ক এনার্জি থিওরেম। তো নিউটনস লজ আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশনস দিলাম, তাই তো? আরেকটা জিনিস বলার আছে যে এই যে নিউটনস লজ গুলো, এগুলো সব ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ভ্যালিড, তাই না? ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে যে ফ্রেমটা নন অ্যাক্সিলারেটিং, যেটা অ্যাক্সিলারেশন নেই, সেটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম। সাপোজ একটা লিফট আছে, এখানে লিফটের মধ্যে একটা লোক আছে, দিস ইজ এ ম্যান, অ্যান্ড এই লিফটের এখানে ধরো একটা কোনো কিছু ঝুলছে, সাপোজ একটা লাইট ঝুলছে, ঠিক আছে, বা পেন্ডুলাম ঝুলছে, যাই বলো না কেন। আর এই লিফটটা ধরো ফ্রি ফল করছে, মানে লিফটটা ধরো দড়ি কেটে গেছে, জি গ্র্যাভিটেশনাল ইয়েতে গ্র্যাভিটিতে পড়ছে, আর এখানে একটা মানুষ আছে, তাই তো? তাহলে এই ব্যক্তির সাপেক্ষে এই যে পেন্ডুলামটা হবে স্থির, তাই না? কারণ এ আর পেন্ডুলাম এবং ব্যক্তি দুটি একই ফ্রেমের মধ্যে আছে, কিন্তু এই ব্যক্তিটি দেখবে যে এই পেন্ডুলামটি কিন্তু মুভ করছে, তাই তো? তাহলে এই দুটো ফ্রেম অফ রেফারেন্স আলাদা, যেহেতু দুটো বস্তু অবজারভারও আলাদা, তো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এইটা এই ব্যক্তির সাপেক্ষে, কিন্তু এই ব্যক্তির সাপেক্ষে সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে নিউটনস লজ অফ মোশনস আর ভ্যালিড ইন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সেস, দ্যাট ফ্রেম which does not have any acceleration, right? So this is a point, please keep in mind. And moving on to work energy theorem, আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা ফোর্স দিই, তাই তো, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হয়। তাহলে যদি ডিসপ্লেসমেন্ট ধরো এস হয় এবং এক্সটার্নাল ফোর্সেস এফ যদি হয়, তাহলে ওয়ার্ক ডান ইজ গিভেন বাই এফ ডট এস, রাইট? আমি এরকম একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ধরো এরকম ভাবে ফোর্স দিলাম, তাই তো, এইদিকে, তার জন্য সেটা এইদিকে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা ধরো, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কি পাবো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস, তাহলে এফ এস কস থিটা। এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট এবং এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্সেস। সো দ্যাট ইজ গিভেন বাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান বলবো 0, এবং এই ওয়ার্ক ডানই হলো চেঞ্জ অফ এনার্জি। কারণ
তুমি যে কাজটা করবে সেটাই তার কোনো, ধরো তুমি একটা জিনিসকে ঠেললে, তাহলে কাজ করলে, এই কাজ করাটাই ফলে তার বস্তুটার চেঞ্জ হলো, মানে সে একটা ভেলোসিটি গেইন করলো, ভেলোসিটির জন্য তার একটা কাইনেটিক এনার্জি থাকলো, তাহলে যে তুমি ওয়ার্ক ডানটা অ্যাপ্লাই করছো সেটাই তার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, রাইট? তাহলে কে এফ মাইনাস কে আই, কে এফ মানে হলো ফাইনাল কাইনেটিক এনার্জি, আর কে আই হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আর হাফ এম ভি এফ স্কোয়ার বাই হাফ এম ভি আই স্কোয়ার, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। নাও কনজারভেটিভ ফোর্সেস। সো কনজারভেটিভ ফোর্স মানে হলো কতগুলো ফোর্স, ফোর্স দু রকমকে আমরা ডিফাইন করতে পারি, একটা কনজারভেটিভ ফোর্সেস, একটা নন কনজারভেটিভ ফোর্সেস। কনজারভেটিভ ফোর্স কোনটা? ধরো তুমি একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এ বি, এ থেকে বি, তো এমন একটা ফোর্সের এগেনস্টে নিয়ে যাচ্ছ, ধরো এই পাথে নিয়ে গেলে, কি এই পাথে নিয়ে গেলে, কি এই পাথে নিয়ে গেলে, ইট ডাজ নট ম্যাটার, শুধু ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরেই ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে, দ্যাট ইজ এফ ডট ডি আর ওয়ার্ক ডান। আমরা এই যে এখানে এফ ডট এস বা এফ ডট আর যদি বলি, সেটাকে ইন্টিগ্রাল ফর্মে আমরা বলতে পারি এফ ডট ডি আর, এবং সেটাকে পুরো পাথটার উপর ইন্টিগ্রেট করতে পারি, সেটা ইন্টিগ্রাল ফর্মে এফ ডট ডি আর ইজ ইকুয়ালস টু জিরো, ডি আর হচ্ছে ইনফাইনাইট স্মল ডিস্টেন্স, তাই না? ইন্টিগ্রেট করলে এফ ডট ডি আর। তো কনজারভেটিভ ফোর্স ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য পাথ, কোন পাথে নিয়ে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে না কনজারভেটিভ ফোর্সেস। লাইক কনজারভেটিভ ফোর্সেস এক্সাম্পল যদি বলি, কুলম্ব ফোর্সেস হয়, রাইট? কুলম্ব ফোর্স মানে দুটো চার্জের মধ্যে যে ফোর্স, সেটা হচ্ছে কুলম্ব ফোর্স, এফ সমান হচ্ছে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। তো কুলম্ব ফোর্সেস, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো সব কনজারভেটিভ ফোর্সেস। নন কনজারভেটিভ ফোর্স মানে ডিসিপেটিভ ফোর্স, যেগুলো দিয়ে ওয়ার্ক ডানের লস হয়, সেটা হলো ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স ইজ এ নন কনজারভেটিভ ফোর্স। এখান থেকে একটা কোশ্চেন আকারে মনে রাখতে পারো যে কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কোনগুলো। কুলম্ব ফোর্সেস, গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর দ্য কনজারভেটিভ ফোর্সেস, ফ্রিকশনাল ফোর্সেস আর দ্য নন কনজারভেটিভ ফোর্সেস। এবং একটা ক্লোজ পাথ, যদি একটা ক্লোজ পাথ হয়, ধরো এইখান থেকে একটা অবজেক্টকে নিয়ে ঘুরিয়ে আবার সেই পজিশনে নিয়ে এলে, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন একই হলো, তাই না? এটা ক্লোজ পাথের ক্ষেত্রে এফ ডট ডিআর ইজ ইকুয়ালস টু জিরো হবে, এখানে ক্লোজ পাথ, সে সাপোজ সি বলো, সি মানে ক্লোজ পাথ, ক্লোজ পাথের ক্ষেত্রে আমাদের এফ ডট ডিআর এর মানটা জিরো হবে, মানে ওয়ার্ক ডানটা জিরো হবে ইন কনজারভেটিভ ফোর্সেস। মেকানিক্যাল এনার্জি আমরা জানি যে টোটাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি মনে হচ্ছে টোটাল এনার্জি, দ্যাট ইজ হচ্ছে ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ই হচ্ছে তাহলে দুটো সাম হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মনে রাখবো এনার্জি কনজারভেশন, দিস ইজ দ্য এনার্জি কনজারভেশন। ধরো তুমি একটা বস্তু এখানে ছিল, তুমি সেটাকে তুলে এখানে হাইটে নিয়ে চলে গেলে, তাহলে প্রথমে এখানে কি ছিল, পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল, তারপর তুমি সেটাকে নিয়ে গেলে উপরে, কাইনেটিক এনার্জি সে গেইন করলো, কাইনেটিক এনার্জি বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং একটা পয়েন্টে এসে কাইনেটিক এনার্জিটা এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, হাইটে আছে এইচ, ধরো সাপোজ হাইট এইটার মধ্যে এইচ, তাহলে এখানে কি হলো, এখানে পোটেনশিয়াল এনার্জি গেইন করলো এবং কাইনেটিক এনার্জি লুজ করলো, তাই তো? তাহলে একটার এনার্জি একটাতে কনভার্ট হয়, তাই না? এনার্জি সবসময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়, দ্যাট ইজ দ্য এনার্জি কনজারভেশন, কনজারভেশন অফ এনার্জি। তাহলে ইনিশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল যে পোটেনশিয়াল এনার্জি, সেটা ফাইনাল কাইনেটিক এনার্জি এবং ফাইনাল পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হবে, দ্যাট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। এখানে দেখতে পেলে যে এখানে প্রথমে যখন ছিল, রেস্টে ছিল, পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল আর সারফেসে, তারপর হাইটে এইচ তোলাতে তারপর সেই কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হলো। আর পোটেনশিয়াল এনার্জি যদি এইচ হাইটে তুলতে, মনে রাখবে সেটা হচ্ছে এম জি এইচ মান, পোটেনশিয়াল এনার্জির মান হয় এম জি এইচ, যেখানে এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে যে হাইটে আমরা একটা অবজেক্টকে রাখছি, তাহলে তার মেজারমেন্ট হচ্ছে এমজিএইচ। তার পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ দিয়ে ডিফাইন করা হয়, আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, এই দুটো ফর্মুলা মনে রাখবে। অলরাইট, মুভিং অন টু দ্য কোয়েশ্চেন অ্যান্সার পার্ট। সো আমরা এখানে কোয়েশ্চেন্স গুলোকে তুমি পজ করে দিয়ে চেষ্টা করো, তারপর আমরা এর থেকে এক্সপ্লেন করব। তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন আছে যে when a bus starts suddenly the passenger are pushed back, this is example of which of the following, এটা আমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছি, ভাবনা চিন্তা করে বলো যে একটা বাস ছিল, বাসে তুমি সিটে বসেছিলে, এখানে সিটে, এখানে যখন বাসটা হঠাৎ করে স্টার্ট করলো, অ্যাক্সিলারেট করলো, কি হবে, তুমি পিছন দিকে একটু ধাক্কা খাবে। এটা কেন হয়? কারণ তুমি ইনার্সিয়াতে ছিলে, তুমি রেস্টে ছিলে, হঠাৎ করে যেই অ্যাক্সিলারেট করলো, তাহলে সেটা পিছন দিকে তোমার একটা ইনার্সিয়ার জন্য পিছন দিকে ধাক্কা দিল। সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন বলে, যে একটা প্রথমে রেস্টে ছিল, রেস্টের দিকে থাকে, যে অ্যাক্সিলারেট করলো তুমি একটা পেছন দিকে ধাক্কা দিলে, তো এটা নিউটনস ফার্স্ট ল অফ মোশন আমরা ডিসকাস করলাম, তার জন্য এটা হচ্ছে। নেক্সট, what is the mass of the object that requires force 90 newton to accelerate at the rate of 22 meter per second square? তাহলে what is the mass of the object, একটা মাস চেয়েছে যেটাতে এক্সটার্নাল ফোর্স 90 নিউটন
আমরা অ্যাপ্লাই করেছি এবং তার জন্য সেটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেট হয়েছে। তাহলে এটা মাসটা চাই, সিম্পল এটাকে এদিকে নিয়ে গেলেই সেটা 90/2 = 45 কেজি। একদম সিম্পল কোশ্চেন, দ্যাট ইজ 45 কেজি ইজ দ্য রাইট অ্যান্সার। নিউটন ফার্স্ট ল অলসো নোন অ্যাজ দ্য ল অফ রোটেশন, ল অফ ডিসপ্লেসমেন্ট, ল অফ মোমেন্টাম না ল অফ ইনার্সিয়া। এতক্ষণ আমি ইনার্সিয়া নিয়ে কথা বলছিলাম সবকিছু। তো ল অফ ইনার্সিয়া ডিলস উইথ দ্য first of Newton's first law of motions deals with the law of inertia. So option D is the correct answer. If force applied on an object is doubled and mass is half, what will be the ratio of its acceleration? এটা একদম নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আসবে। F is equals to ma। প্রথম ক্ষেত্রে এটা ছিল প্রথমে, তারপরে কি করা হয়েছে সেকেন্ড ক্ষেত্রে, মাস ফোর্স অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট ইজ ডাবল। আচ্ছা, ফোর্সটা ডাবল করা হয়েছে, মানে এফ প্রথমে থাকলে সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে সেটা 2f হয়েছে এবং মাসকে হাফ করা হয়েছে, তাহলে m/2 করা হয়েছে মাসকে। So what will be the ratio of its acceleration? Suppose এখানে a1 ছিল acceleration, এটা a2 বল, তাহলে এদিকে যদি এটাকে গুণ করি তাহলে 4f is equals to m into a2। এটা ধরো ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবার যদি 2 ডিভাইড বাই 1 করো তাহলে কি হবে, a2/a1 পাবো, তাহলে m/m ক্যান্সেল আউট হবে আর 4f/f হলো 4, তাহলে a2/a1 is equals to 4:1, 4:1 বা 1:4 যা বলবে, যেটা আগে দেওয়া থাকবে। তাহলে সি হচ্ছে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Now moving on to next question. According to equivalence of mass energy, it states that the mass and energy are not inconvertible. Inconvertible. True or false? সবাই জানো আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন E is equals to mc স্কয়ার। এটা কি বলে? এটা বলা হচ্ছে যে একটা মাসকে তুমি ভেঙে তার ইকুইভ্যালেন্ট অফ এনার্জি পাবে, সেটার মান হচ্ছে E is equals to mc স্কয়ার। এখানে c হচ্ছে স্পিড অফ লাইট। এই প্রিন্সিপালের উপরেই তোমার অ্যাটমিক বোম তৈরি হয়। যে তুমি অ্যাটমিক বোমে কি করা হয়, নিউক্লিয়ার ফিশন করা হয়। নিউক্লিয়ার ফিশনে কি হয়, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে একটা নিউট্রন বিম দিয়ে আঘাত করা হয়, দিয়ে তাতে কি হয়, বেরিয়াম আর ক্রিপ্টন পাওয়া যায়, তার সাথে এনর্মাস নাম্বার অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যায়, তাই না? তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনে কি করা হলো, পুরো নিউক্লিয়াসের চেঞ্জ করা হলো। সেই নিউক্লিয়াসের চেঞ্জ হলো মানে কি, তার মাসের চেঞ্জ হলো। তাহলে এখানের মাস থেকে আমরা এত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পাই, তাই না? তাহলে মাস অ্যান্ড এনার্জি আর ইকুইভ্যালেন্স টু ইচ আদার্স। Mass and energy can be converted into each others. That's the Einstein's mass energy equivalence, right? That is E is equals to mc square. So it is convertible, not inconvertible বলা আছে। তাহলে এটা কি হবে, ফলস। তাহলে মাসকে এনার্জিতে কনভার্ট করা যায় আর এনার্জিকে মাসেও কনভার্ট করা যায়। এটা পেয়ার প্রোডাকশনে হয়, যে তুমি একটা এনার্জিকে, একটা গামা রে আছে ধরো, সেটাকে হিট করে তুমি একটা ইলেকট্রন পেতে পারো, একটা পজিট্রন পেতে পারো, তাই না? তাহলে সেখানে একটা গামা হচ্ছে একটা এনার্জি, কিন্তু এই যে ইলেকট্রন আর পজিট্রন, ই মাইনাস আর ই প্লাস, এই দুটো হলো ম্যাটার, তাই না? তাহলে সেখানে এনার্জি কনভার্সন হয় মাসে, আর এখানে নিউক্লিয়ার ফিশনে কনভার্সন হলো মাসের ইনটু এনার্জিতে। সো মাস আর এনার্জি আর convertible to each others. Yeah. So rocket works in the principle of rocket. রকেটে কি হয় বেসিক্যালি, এই যে রকেট একটা আছে, রকেট এখানে এখানে লিকুইড হিলিয়াম আর হাইড্রোজেন যাই থাকে না কেন, ফুয়েল এখানে বার্ন হয় এবং সে এদিকে একটা এক্সস্ট প্রেসার তৈরি করে, এক্সস্ট প্রেসার বা এক্সস্টিং ফোর্স, তার জন্য সেটা উপর দিকে যায়, তাই তো? তাহলে এখানে একটা অ্যাকশন করা হচ্ছে, তার জন্য সে রিঅ্যাকশন ফোর্সের জন্য উপরে যাচ্ছে। তাহলে অ্যাকশন আর রিঅ্যাকশন ডিলস উইথ নিউটনস থার্ড ল। মুভিং অন, দ্য ওয়ার্কিং অফ এ রকেট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং অফ দ্য রকেট। মনে রাখবে রকেট মোশনে কি হচ্ছে, সে ফুয়েলটাকে লস করছে, তাই না? তার মাসের চেঞ্জ হচ্ছে। তাহলে মনে রাখবে রকেট মোশন একটা এমন এক্সাম্পল যেখানে কিন্তু মাস কনস্ট্যান্ট নয়, মাস ইজ নট কনস্ট্যান্ট, মাস বরাবর ভ্যারি করে। ধরো একটা ট্রাকে যাচ্ছে, সেই ট্রাকের মধ্যে একটা বালি লোড আছে ট্রাক্টরটা এদিক ওদিক খানাখন্দের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বালিগুলো পড়ে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে সেখানে মাস ইজ নট কনস্ট্যান্ট। তাহলে এই যে এক্সাম্পল গুলো, এখানে মাস হচ্ছে কনস্ট্যান্ট নয়, কিন্তু মোমেন্টাম ইজ কনসার্ভ। তাহলে অপশন মাস ইনটু ভেলোসিটি, কারণ যতটা মাস লস হচ্ছে তার জন্যই তো সেই মোমেন্টামটাও পাচ্ছে, মানে ভেলোসিটিটাও ইনক্রিজ করছে। তাহলে প্রোডাক্ট অফ মাস ইনটু ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ momentum is conserved, right? Conservation of momentum is deal with the rocket motion but not conservation of mass. So yeah, next, a passenger standing in a bus is thrown outward when the bus taken in a sudden turn. তাহলে একটা বাস যাচ্ছে, বাসটা একটা টার্ন নিল, টার্নের জন্য প্যাসেঞ্জারটা সাইডের দিকে ধাক্কা খেয়ে চলে গেল। তাহলে এটা কি হয়, ইনার্সিয়া অফ মোশন। এটা কিন্তু ইনার্সিয়া অফ মোশন, কারণ বাসটা অলরেডি একটা ভেলোসিটিতে যাচ্ছিল, তারপরে সেটা স্টপ হয়েছে, তাহলে এটা ইনার্সিয়া অফ মোশন। আরেকটা এক্সাম্পল বললাম যে বাসটা রেস্ট ছিল, সেই তখন চলতে শুরু করলো, তখন সেটা ইনার্সিয়া অফ রেস্ট।
সো এগুলো একটু খেয়াল রাখতে হবে, কখন ইনার্সিয়া অফ মোশন হচ্ছে, কখন ইনার্সিয়া অফ রেস্ট হচ্ছে। নেক্সট, while catching a ball a player pulls down his hands to lower the, যখন ক্রিকেট প্লেয়াররা কি করে, ক্রিকেট প্লেয়াররা যখন স্টেডিয়ামে থাকে, ধর একটা বল আসছে এরকম, এটা ধরনের বিরাট কোহলি বডিটা, ঠিক আছে, বিরাট কোহলি ফর্ম আউট অফ ফর্ম যাচ্ছে, তাই সরি বিরাট ফ্যান্স, এরকম আই মিন একটা স্ট্রাকচার তৈরি করার জন্য। তো একটা বল যখন আসে কি করে ক্রিকেটাররা, সেটাকে ক্যাচটা নেওয়ার জন্য একটু নিচে বা হাতটাকে নিচে করে নেয়, তাই তো, মানে বলটা তার হাতটা যে লেভেলে থাকে সেখান থেকে একটু নিচের দিকে নামিয়ে ক্যাচটাকে নেয়। এটার কারণ কি এবং এটা কি জন্য হয়? কারণ তুমি যখন বলটাকে নিচের দিকে একটু নামিয়ে নেবে, তার একটু সময় বেশি লাগছে সেই ক্যাচটা করতে, সেই সময়টার জন্য মনে রাখবে ফোর্স ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম, একটু আগে আমরা বলেছি ডিপিডিটি। তাহলে কোনো যদি সময়টা একটু যদি বেশি লাগে কোনো জায়গাতে, সময় যদি একটু বেশি লাগে এই টার্মটা, তাহলে মানে হরটা বাড়ছে, তাহলে কি হবে, ফোর্সটা কমবে, তাই না? তাহলে এই ফোর্সটা কমানোর জন্যই কিন্তু এটা করা হয়, যে নিচের দিকে হাতটাকে নেওয়া হয়, তার ফলে ইজিলি সে ক্যাচ করতে পারে। সো প্লেয়ার পুলস ডাউন হিজ হ্যান্ডস টু লোয়ার দ্য ফোর্সেস, লোয়ার দ্য ফোর্স। সো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, এ পার্সন ইজ হার্ট বাই কিকিং স্টোন ডিউ টু, ধরো তুমি এখানে ছিলে, একটা পাথরকে ধাক্কা মারলে, একটা পাথর আছে এখানে, পাথরটাকে তুমি এক লাথি মারলে, পাথরটাকে লাথি মারলে পাথরটাও তোমাকে, তুমি অ্যাকশন করলে এখানে, অ্যাকশন করার জন্য পাথরটাও একটা রিয়াকশন ফোর্স দেবে, তাই তো, পাথরটা একটা রিয়াকশন দেবে, অ্যাকশন আর রিয়াকশন, কিকিং দ্য স্টোন ডিউ টু রিয়াকশন, বাস নিউটনস থার্ড ল। The person is hurt by kicking a stone due to reaction, তুমি যত জোরে অ্যাকশন করবে তত জোরে পাথরটা রিয়াকশন দেবে, তত জোরে আঘাত লাগবে। An athlete runs before the long jump to get the advantage of, তাহলে লং জাম্প যখন সব ঝাঁপায় একটা অ্যাথলিট কি করে, রান আপ নেয়, তাই তো, রান আপটা কেন নেয়? কারণ সে রান আপটা নেয় এই যে গ্রাউন্ডের যে ফ্রিকশনাল ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্স থেকে সে ইনার্সিয়া পাওয়ার জন্য, ইনার্সিয়া কি ইনার্সিয়া, ইনার্সিয়া মোশন পাওয়ার জন্য সে একটা মোশন নেয় এক্সটার্নাল ফোর্স, এই যে গ্রাউন্ড থেকে, সেখান থেকে ফ্রিকশনাল ফোর্স থেকে সে রান করে একটা ইনার্সিয়া ও মোশন জেনারেট করে, যার ফলে সে এখানে যখন যায় তখন সেটা থাকে না ইনার্সিয়াটা, যার ফলে সে একটু দূরে পর্যন্ত ঝাঁপাতে পারে। To get the advantage of inertia of motion, athlete runs before the long jump to get the advantage of inertia of motion. So option A is the correct answer. The rate of doing work, এটা একদমই সিম্পল, কারণ জানো রেট অফ ডুইং ওয়ার্ক মানে কি, রেট মানে সেটা টাইম দিয়ে ভাগ, তাহলে রেট অফ, যে তুমি 1 ঘন্টায় কতটা কাজ করলে কি 5 ঘন্টায় কতটা কাজ করলে, সেটা কি বলবো, তোমার ক্ষমতা, পাওয়ার, তুমি যত সময় কাজ করতে পারবে, সরি একটা ভেক্টর সাইন হবে না, তো P is equals to W by T, that is the rate of work done is the power, rate of doing work। আমরা এখানে ওয়ার্ক এনার্জি থিওরিমে চলে এসেছি কোশ্চেন অ্যান্সারে। তো ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ বল অফ 5 কেজি প্লেসড অন দ্য গ্রাউন্ড অফ 3 মিটার, তাহলে বলছে একটা 5 কেজি এখানে বল আছে, সেটাকে তুমি 3 মিটার উপরে তুলছো, কত তোমার এখানে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে? তাহলে W ইজ ইকুয়ালস টু, মনে রাখতে হবে যে mgh, তাই না, একটু আগে আমি বলেছি যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, ইউ বলো বা ডাব্লিউ বলো, যা খুশি বলো, কারণ ওয়ার্ক ডান ইজ ইটসেলফ এনার্জি। তো mgh, এখানে m এর মান 5, g এর মান সে 9.8 সামথিং, আর h এর মান তো দেওয়া আছে 3 মিটার, তাহলে 5 3 15, আর এটা 10 এর কাছাকাছি ধরছি, মানে 150 কাছাকাছি, মানে 147। তাহলে অপশন অপশন বি और 2 ইজ দ্য কারেক্ট অপশন, এটা হবে mgh। which is the type of collision in which both linear momentum and kinetic energy of the system remain constant? মনে রাখবে কলিশন দু রকমের হয়, একটা হচ্ছে ইনইলাস্টিক, একটা হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক মানে দুটো একই নেচারের যখন জিনিসে ধাক্কা খায়, বিলিয়ার্ডস বল জানো তো, সেই যে একটা লাঠি দিয়ে বলগুলোকে ধাক্কা করে, সে লাল নীল অনেক রকমের বল থাকে, হোয়াইট, লাঠি দিয়ে ধাক্কা করে একটা বল একটা বলের সঙ্গে ধাক্কা করে, তাহলে দুটো ওই রকম টাইপের সেম টাইপের জিনিসের মধ্যে কলিশন, সেটা হয় ইলাস্টিক কলিশন, তাই না? ইলাস্টিক কলিশনে কিন্তু লিনিয়ার মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভ হয়, কিন্তু ইনইলাস্টিক কলিশনে অনলি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হয়, কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না। তাই এটা একটু মনে রাখবে যে হুইচ টাইপ অফ কলিশন, তাহলে দুটোই কনজার্ভ হবে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, ইলাস্টিক। নেক্সট, হুইচ ওয়ান হ্যাজ এ হায়ার কাইনেটিক এনার্জি, বোথ লাইট অ্যান্ড হেভি অবজেক্ট হ্যাভ ইকুয়াল মোমেন্টাম, বলছে দুটো জিনিস আছে, একটা হেভি আর একটা লাইট, দুটোরই মোমেন্টাম ইকুয়াল, বলছি কাইনেটিক এনার্জি কার বেশি হবে, তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশন মনে রাখবে, কাইনেটিক এনার্জি k ইজ ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m, তাই না?
পি স্কোয়ার বাই 2m, পি হচ্ছে কি মোমেন্টাম, কারণ এটা কোথা থেকে আসছে দেখো দেখিয়ে দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার, সাপোজ হাফ এম ভি স্কোয়ার, এটা তো কাইনেটিক এনার্জির জেনারেল ডেফিনেশন, এম দিয়ে গুণ করো উপর নিচে, তাহলে এম দিয়ে এখানে গুণ করলাম, এম এখানে এম, তাহলে এটা বলতে পারি যে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ারটা বলতে পারি এম ভি তার হোল স্কোয়ার বাই এম, এম ভি মানে পি, তাহলে পি স্কোয়ার বাই 2 এম হলো, তাহলে কারণ এই যে এম ভি মানে পি, তাহলে পি স্কোয়ার বাই 2 এম, যেটাই হাফ এম ভি স্কোয়ার সেটাই পি স্কোয়ার বাই 2 এম। আমার দরকার যখন যেরকম আমি সেরকম কাজে লাগাবো। এখানে বলেছে ইকুয়াল মোমেন্টাম, তার জন্য আমি পি স্কোয়ারটা লিখলাম মোমেন্টামের টার্মসে, ভেলোসিটির কোনো কেস নেই এখানে, তাই মোমেন্টাম মোমেন্টামের বলা আছে, তাই মোমেন্টামের টার্মসে লিখলাম। যদি ইকুয়াল মোমেন্টাম, দুটো যদি ইকুয়াল মোমেন্টাম হয়, তাহলে কোন ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বেশি হবে, হেভিয়ারের ক্ষেত্রে না লাইটারের ক্ষেত্রে? দেখো কাইনেটিক এনার্জিটা মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? মানে কি, মাস যত বেশি হবে কাইনেটিক এনার্জি কম হবে, তাহলে মাস যত বেশি হবে কাইনেটিক এনার্জি কম হবে, মাস যত কম হবে কাইনেটিক এনার্জি বেশি হবে, হেভিয়ার অবজেক্ট হলে মাস বেশি হবে মানে কাইনেটিক এনার্জি কম হবে, লাইটার অবজেক্ট হলে মাস কম হবে কাইনেটিক এনার্জি বেশি হবে, সিম্পল। যদি কনফিউজিং লাগে আরেকবার দেখে নাও ভিডিওটা। হুইচ ওয়ান হ্যাজ এ হাই কাইনেটিক এনার্জি, তাহলে যেটা লাইটার অবজেক্ট, তাই না, লাইটার অবজেক্ট হলে মাসটা কম, যেহেতু হরে আছে তাহলে মাসটা কমের জন্য কাইনেটিক এনার্জিটা বেশি হবে। সো লাইট বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি উইল বি মোর when both have equal momentum. Okay, so this is all about today. So we have covered almost all the syllabus, all the mechanics syllabus of wireless operator exam. So we will our upcoming video is full mechanics MCQ. আমরা পুরো যে মেকানিক্স আছে তার উপরে যে কমন আসার চান্স বা যেরকম এমসিকিউ তোমাদের এক্সামে আসবে সেরকমের অনেক এমসিকিউ কে আমরা একসাথে ডিসকাস করবো পরের ভিডিওতে, এবং সেটা হবে শুধুমাত্র এমসিকিউর উপর মেকানিক্স, তাহলে আমাদের মেকানিক্স পার্টটা শেষ, তারপর আমরা নেক্সট পার্টে ঢুকে যাবো, ওয়েভস এন্ড অসিলেশন পার্টে। সো ইয়া, thank you very much for your patience and time, and please be connected with the full marks if you want to get to full marks, and like, share and subscribe our channel. Okay, thank you very much.